আদি রেগে তার রুমে চলে আসে। তার রাগ এখনো কমছে না। আজ অন্তুকে যে অবস্থাতে সে দেখেছে, না জানি 4 বছর ধরে তার সাথে কি কি হয়েছে। আদি মাথা চেপে বসে পড়ে বেডে। আদিবা আদির রুমে এসে রুম লক করে আদির কাছে এসে তার কাঁধে হাত রাখে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আদি না দেখে বুঝে যায় কে এসেছে। আদি আদিবার হাত ধরে নিজের কাছে নিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরে তার সাথে মিশে নেয়। আকস্মিক আদির কাজে আদিবা হচকচিয়ে যায়, কিন্তু নিজেকে ধাতস্থ করে আদির মাথায় হাত বুলোতে লাগে। সে আদির মনের অবস্থা বুঝতে পারছে। একজন ভাই তার বোনকে এমন অবস্থায় দেখতে চায় না। আদিবা, আমার ছোট অন্তু পাখি ভালো নেই। আমার অন্তু পাখি তার দাদা ভাইয়ের থেকে কথা লুকাতে শিখে গেছে, তার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। আমি তাকে খুশি রাখতে পারিনি। আমি কেমন দাদা ভাই? তাহলে আমি আমি ভালো দাদা ভাই হতে পারিনি। আদি ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলো। আদিবা আদিকে এতটা ভেঙে পড়তে কখনো দেখেনি। তার মনে প্রশ্ন জাগে, সে যখন আদিকে ছেড়ে চলে যায় তখন তো আদি একলা ছিল। তখন তার কি অবস্থা হয়েছিল? এখন অন্তুর জন্য যতটা ভেঙে পড়েছে, তেমনটা কি তার জন্য ভেঙে পড়েছিল? না, এর এর থেকেও বেশি পড়েছিল। আদিবার ভাবতেই কান্না পাচ্ছে। আদিবা বলল, আদি প্লিজ কান্না করবেন না, অন্তু ঠিক আছে। আর কে বলেছে আপনি তার ভালো দাদা ভাই না? আপনি বেশ দাদা ভাই, বুঝলেন? আমার কষ্ট হচ্ছে ভীষণ আদিবা। আমি আম্মুর কথা রাখতে পারিনি। আমি অন্যকে খুশি রাখতে পারিনি, কষ্ট থেকে দূরে রাখতে পারিনি। আমার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কেন আমি বিদেশে গেলাম? কেন? কেন? আমি যদি না যেতাম তাহলে আমার অন্ত পাখির জীবন অন্যরকম থাকতো। সে নিজের লাইফে হ্যাপি থাকতো। আর না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে। সব আমার দোষ, সব। বলে আদিকে আরো জোরে আঁকড়ে ধরে আদিবা। আদির শেষ কথা শুনে থমকে যায়। সত্যিই তো, আদি বিদেশ না গেলে তাদের জীবনে অন্যরকম থাকতো। তারা একে অপরের থেকে কখনো দূরে যেত না। আর না সে এতটা কষ্ট ভোগ করত, না আদিকে করতে হতো। আদি তাকে ছেড়ে দিয়ে বলে, আদু প্লিজ যাও। আমি নিজের মধ্যে নেই। কিছু করে বসলে তোমার কষ্ট হবে, যাও। আদির কথায় আদিবা তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। সে আদির হাবভাব বোঝার চেষ্টা করছে। আদি নিজেকে নিয়ন্ত্রণ করছে। আদিবার দিকে একবারও তাকিয়ে দেখেনি সে। আদিবা তার নিজের দিকে তাকিয়ে দেখে সে পুরো ভেজা, তার জামা গায়ের সাথে লেপ্টে আছে। তা দেখে সে নিজেই লজ্জায় পায়। তাহলে আদি এই কারণে তাকে যেতে বলেছে? আদিবা চলে যাবার জন্য পা বাড়াতেই আদি আদিবার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। আদিবার হাতে হঠাৎ টান পড়তেই চমকে যায় সে। আদিবা আদির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আদি আদিবার দিকে তাকিয়ে থেকে তার ঠোঁট আদিবার ঠোঁটে মিশিয়ে দিল। আদিবা আবেগে চোখ বন্ধ করে নেয়। সে নড়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে আদির স্পর্শে। আদি আদিবাকে ছেড়ে দিলে আদিবা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। আদিবা আদিকে তার কাছে আসতে দেখে সে পিছিয়ে গিয়ে বলল, আদি প্লিজ। আদিবার কথা আদির কানপর্ণে গেল না। আদি নেশাগ্রস্ত কণ্ঠে বলল, তোমাকে আগেই বলেছিলাম চলে যাও, কিন্তু তুমি গেলে না। তাই এখন আমি নিজেকে আটকে রাখতে পারবো না। তাই প্লিজ কষ্ট হলেও সহ্য করে নাও। আর সরি আদুমণি। বলে আদিবার মধ্যে ডুব দেয়। আর আদিবাও আদিকে বাধ্য প্রদান করতে পারে না। সে জানে আদি আর নিজের মধ্যে নেই, তাই মেনে নেওয়া বেটার। আর কেন মানবে না সে? আদি ভালোবাসা পাবার লোভ সে সামলাতে পারে না। সেও আদির ডাকে সাড়া দেয়। এক হতে লাগে তাদের ভালোবাসা। তুমি নীরবে কাছে এসে ধরা দিলে আমায়, কিন্তু আমি ধরতে পারিনি তোমায়। আমি গোপনে আমার খেয়াল তুমি গোপনে আমার খেয়াল রেখেছিলে, তবুও বুঝতে পারিনি আমি। তুমি নতুন রূপে সামনে এলে আমার, আমি অনুভব করতে পারিনি তোমায়। এই কেমন ভালোবাসা যে নিজের অস্তিত্বকে চিনতে পারিনি আমি। একলা মনে গুনগুনিয়ে যাচ্ছে অন্তু। আজকের আকাশটা কেমন মেঘাচ্ছন্ন তার সাথে। অন্তুর মনও। আজ 7 দিন হয়ে গেছে তারা কক্সবাজার থেকে এসেছে, কিন্তু সে এই 7 দিন নিজের রুম থেকে বের হয়নি। এমনকি কারোর সাথে কথাও বলেনি। অন্তু কেন করেছে এমনটা সেটা কেউ বুঝতে পারছে না।
আদি অন্তুর সাথে কথা বলতে এসেছিল, কিন্তু সে কথা বলেনি। অর্ণব এসব জানলে অন্তুকে অনেকবার ফোন করে, কিন্তু অন্তু তার ফোন ধরেনি। তার মধ্যে কি চলছে সে নিজেও জানে না। হঠাৎ কারো আওয়াজ পেতে সে পিছনে ঘুরে দেখে আয়রা আর অর্ণি এসেছে, সাথে অয়নবাবু। অন্তুর রুমে এসে বেডে বসে, সাথে তারাও বসলো। অর্ণি অন্তুর মুখের ভাব বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। তার দিদিয়া রেগে আছে নাকি কষ্টে আছে। আয়রা আয়রা অয়নকে বেডে শুয়ে দিলে অন্তু তার হাত ধরে কী সব বলতে লাগলো। অর্ণি আয়রা একে অপরকে দেখে শুকনো মুখে বসে রইল। হঠাৎ অন্তুর একটা কথায় তারা চমকে যায়। ভাবি, পৃথিবীতে মানুষ বহুরূপী হয়, তাই না? মানে কিছু মানুষের সামনে এক, পেছনে আর এক। আয়রা ঠোক গিলে বলল, হয়তো এমন, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করলে? অন্তু মুচকি হেসে বলল, আচ্ছা ভাবি, ধরো তুমি কাউকে প্রচণ্ড ভালোবাসো, কিন্তু কিছু ঘটনার কারণে সে তার আগের রূপে ফিরে না এসে অন্য রূপে আসে, তাহলে তুমি তাকে চিনতে সক্ষম হবে নাকি তাকে অন্য কেউ ভেবে দূরে সরিয়ে দেবে? আয়রা অর্ণি অন্তু দ্বিধাযুক্ত প্রশ্ন শুনে থ হয়ে যায়। অর্ণি চোখ ছোট ছোট করে অন্তুর দিকে তাকিয়ে আছে। কেন অন্তু এরকম প্রশ্ন করলো বলে? সে কি কিছু বুঝে গেছে, না অন্য কথা? আয়রা বিস্ময় কাটিয়ে বলল, নতুন রূপে কাউকে চেনা যায় না অন্তু, কিন্তু তার ভালোবাসা থেকে অনুভব করাতে পারে যে সেই ব্যক্তিটি তার আগের ভালোবাসা। অন্তুর আয়রার উত্তরে সন্তুষ্টি প্রসন্ন করে, কিন্তু কিছু বলল না। আয়রা অন্তুকে পর্যবেক্ষণ করে কিছু পেল না, অর্ণিও না। অন্তু আবার বলল, ভাবি, দাদাভাই কোথায়? দাদাভাই কাজের জন্য বাবার সাথে চট্টগ্রাম গিয়েছে, পরশু চলে আসবে। কেন, কিছু দরকার ছিল? না, এমনি। বলে অয়নের সাথে খেলতে লাগলো সে। আয়রাও কিছু বলল না, আর না অর্ণি বলল। অন্তুর মনে কি চলছে সে শুধু সেই জানে। সামনে কি হবে বা কি হতে চলেছে কেউ জানে না। আম্মু, জেদ করে না, আমার কথা শোনো। তোমার মাম্মাম তোমার সাথে দেখা করতে আসবে তো, প্লিজ জেদ করে না, আমার কাছে আসো। অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে, না হলে শরীর খারাপ করবে। বলে অর্ণব আনভির কাছে যেতে নিলে সে সরে অন্যদিকে চলে যায়। আনভির কাজে অর্ণব আবার হতাশ হয়। আজ 7 দিন হলো অন্তু আনভির সাথে দেখা করতে আসে না, আর না কথা বলে। এতে আনভি কষ্ট পাচ্ছে। সে জেদ ধরে বসে আছে তার মাম্মামকে তার চাই, যেভাবে হোক তার মাম্মাম চাই। কিন্তু অর্ণব তা করতে পারছে না। অন্তু তার সাথে কথা বলছে না। কি হয়েছে সে সেটাও বুঝতে পারছে না। হঠাৎ অন্তুর এত পরিবর্তন হলো কেন সে ভেবে পাচ্ছে না। অর্ণব আবার আনভিকে ধরতে নিলে আনভি মুখ ফুলিয়ে বলল, পাপা, তুমি পচা, কথা দিয়ে কথা রাখো না। তুমি বললো আমার মাম্মামকে এনে দিবে, তুমি দিলে না এনে। অর্ণব আনভিকে তার কাছে নিয়ে এসে কোলে বসিয়ে বলল, আম্মু, তোমার মাম্মামের শরীর খারাপ হয়েছে, সে সুস্থ হলে তোমার কাছে চলে আসবে, দেখো। এখন একটু ঘুমাও। আনভি মুখ ফুলিয়ে থাকলো, কিছু বলল না। তা দেখে অর্ণব আনভির মাথা নিজের ঘাড়ের উপর রেখে তাকে নিয়ে ঘুরতে লাগলো। কিছু সময় পর আনভি ঘুমিয়ে গেলে সে তাকে শুইয়ে দিয়ে উঠতে নিলে তার ফোনে একটা ফোন আসে। ফোন হাতে নিয়ে নম্বর দেখে বিরক্ত হয়ে রিসিভ করে বলল, আপনার সমস্যা কি বলবেন? ফোন করে কথা বলছেন না কেন? কি হলো, কিছু বলুন। ওপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ আসছে, কিছু বলছে না। তা দেখে অর্ণব রেগে গিয়ে বলল, ফাজলামি করছেন আমার সাথে আপনি? হ্যাঁ, রাত বেরাতে নাটক করছেন। কথা বলবেন না যখন ফোন দিয়ে ডিস্টার্ব কেন করছেন? ভাই, 7 দিন হলো, এখন একটু শান্তি দিন। প্রতিদিন ফোন করেন কিন্তু কথা বলে না। টাকা কি বেশি হয়েছে নাকি? হ্যালো। আর বলতে পারে না। ওপাশ থেকে ফোন কেটে যায়। অর্ণব বিরক্ত হয়ে ফোন রেখে লাইট অফ করে এসে শুয়ে পড়ে। আজ 7 দিন ধরে এই এক টাইমে কেউ ফোন দেয়, কিন্তু কথা বলে না। অর্ণব ফোন কেটে দিলে বারবার ফোন করে। ব্লকে ফেললে নতুন নাম্বার থেকে ফোন করে। অর্ণবের নিজের জ্বালায় মরছে, তার উপর নতুন মুসিবত এসে জুটেছে এক। এদিকে ফোন হাতে নিয়ে বসে আছে অন্তু। হঠাৎ উচ্চস্বরে হাসতে লাগলো, পাগলের মতো হাসা যাকে বলে। একটু আগে সেই অর্ণবকে ফোন করেছিল। সে 7 দিন ধরে প্রতি রাতে অর্ণবকে ফোন করে ডিস্টার্ব করে। অর্ণবের বিরক্ত বোধ করা উচ্চস্বরে তাকে গাল পাড়া তার ভালো লাগছে,
কিছু কিছু বকার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। অন্তু হাসি থামিয়ে ভাবতে লাগলো, 7 দিন আগে যখন সে অর্ণবের চোখে তাকায় তখন অর্ণবের রোদের চোখের রং কালো ছিল না, বাদামি ছিল। তা দেখে অন্তু স্তব্ধ হয়ে যায়। সে ভাবে তাহলে সেদিন অর্ণবের ওয়াশরুমে যে লেন্স ছিল তা অর্ণব ব্যবহার করত। তারপর যখন অর্ণবের বুকের বাপাশে নিজের নামের ট্যাটু দেখে তখন তার মনে সন্দেহ জন্ম নেয়। রোদ আসলে কে, তার পরিচয় কি? অর্ণব যেখানে তার নাম লিখেছিল ঠিক সেখানে রোদের বুকে কেন তার নাম লেখা? নামটা দেখে বুঝেছিল এটা নতুন না, অনেক পুরনো। তাই তখন অজ্ঞান হবার নাটক করে। অর্ণব যখন তাকে কোলে করে পাগলের মতো করে তাকে রুমে নিয়ে এসে অন্যের উপর রাগ করলো তখন সে বুঝতে পারে না, কিন্তু যখন তার দাদা ভাই রোদকে অর্ণব বলে সম্বোধন করে তখন তার সব কিছু স্পষ্ট হয়। একে একে ওই রুমে যা কিছু কথা হয় সে নিজের কানে সব শোনে। শেষে অর্ণব যখন তাকে তার মনের কথাগুলো বলল তখন তার ইচ্ছে করছিল অর্ণবকে জড়িয়ে ধরে তাকে জিজ্ঞেস করি কেন এতদিন তাকে তার নিজের পরিচয় দিল না, কেন তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখলো, কেন তাকে নিয়ে গেল না এই নরক থেকে, কেন কেন? আস্তে আস্তে অন্তুর মনে অর্ণবের জন্য অভিমান জন্ম নিল। রাগ, ক্ষোভ, জেদ সব তার মাথায় চেপে বসে। তার মাথায় একটাই প্রশ্ন আসলো, আনভি কে? তার সাথে অর্ণবের কি সম্পর্ক? সে কি নতুন করে কারো মায়া জড়িয়েছে নাকি রোদের মেয়ে? অন্তুর কাছে তার প্রশ্নের উত্তর ছিল না, তাই সে চুপ হয়ে যায়। বাড়িতে এসে কারোর সাথে কথা বলে না। সবাই অর্ণবের কথা জানতো কিন্তু কেউ তাকে বলেনি। সবাই তো দেখেছে সে অর্ণবের জন্য কেমন ছটফট করত, তারপরেও বলেনি। তাই তার বাড়ির সবার প্রতি একটা চাপা অভিমান কাজ করছে। আর অর্ণবকে ডিস্টার্ব করতে লাগলো। বুঝতে চেষ্টা করলো সে কি আগের মতো তাকে ভালোবাসে কিনা। বলে কান্না করতে লাগলো অন্তু। চোখের জল মুছে বলল, সব প্রশ্নের উত্তর আমার চাই, অ্যাট এনি কস্ট। তোমার সম্মুখীন হবার সময় এসে গেছে। অর্ণব, তৈরি থেকো আমার প্রশ্নের জন্য। কিছু প্রশ্নের উত্তর হয় না, আবার কিছু উত্তরের প্রশ্ন হয় না। পরিস্থিতির চাপে সব এলোমেলো হয়ে যায়। কারো হাতে তখন থাকে না কিছু। জেদের বশে কখনো ভুল ডিসিশন নিতে হয় না, তাহলে পরে গিয়ে নিজেকেই পস্তাতে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আগের রূপে দেখে থমকে যায় অন্তু। সেই গোলাপি রঙের শাড়ি, হাত ভর্তি চুড়ি, কপালে টিপ, খোলা চুল, নাকে অর্ণবের দেয়া নাকফুল, হাতের সেই চুড়ি, সব পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে। হ্যাঁ, সেই সাজ, মানে অর্ণবকে যেদিন বিয়ে করে সেই সাজ। আয়নায় আবার একবার দেখে নিয়ে হাতে পার্স আর ফোন নিয়ে কাউকে কিছু না বলে সকাল সকাল বেরিয়ে যায় সে। কোথায় গেল, কার কাছে গেল কেউ জানে না। সে নিজের মতো কোথাও চলে যায়। আজ তার সব প্রশ্নের উত্তর পাবে সে। বিকেলে অর্ণব তার কাজ করছে আর প্রাপ্য আদিবার সাথে কথা বলছে কিছু নিয়ে। ঠিক তখনই অর্ণবের ফোনে ফোন আসে একটা। অর্ণব ফোন হাতে নিয়ে ভ্রু কুচকে রিসিভ করে বলল, কি হয়েছে ওরু, ফোন করছো কেন? অর্ণবের কথা শুনে আদিবা প্রাপ্য তার দিকে তাকিয়ে বুঝতে চায় কি হয়েছে। অর্ণি হতবম্ব হয়ে চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া, দিদিয়াকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। সে কাউকে কিছু না বলে কোথাও চলে গেছে। অর্ণির কথা শুনে অর্ণবের নিঃশ্বাস যেন আটকে যায়। কি বলল অর্ণি? অন্তুকে পাওয়া যাচ্ছে না মানে? অন্তু তো কাউকে না বলে কোথাও যায় না, তাহলে আজ কি হলো? পাওয়া যাচ্ছে না মানে কি? সে কি ছোট বাচ্চা, পাওয়া যাবে না? আর সকাল থেকে বাড়িতে নেই, তুমি আমাকে এখন বলছো? অর্ণি ভয় ভয় বলল, ভাইয়া, আমরা মনে করেছিলাম দিদিয়ার রুমে আছে, কিন্তু একটু আগে গিয়ে দেখি সে নেই। দিদুন চিন্তা করছে দাদা ভাই, আব্বু, আয়ন ভাইয়া কেউ বাড়িতে নেই। আমি সবাইকে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ দিদিয়াকে বাইরে যেতে দেখেনি, কিন্তু সে বাড়িতেও নেই। আমি দেখছি, তুমি টেনশন করো না। ফোন রাখলাম। ফোন রাখতে রাজ্যের সমস্ত চিন্তা এসে ভর করলো অর্ণবের মাথায়। অন্তু কোথায় গেল? কেমন আছে সে? কোনো বিপদ হয়নি তো? অর্ণব মাথায় হাত দিয়ে বসে থাকে। আদি বা প্রাপ্য অর্ণবকে এভাবে দেখে চিন্তিত হয় তারা। কি এমন বলল অর্ণি ফোনে যে অর্ণবের অবস্থা এমন হলো? প্রাপ্য সব চিন্তা বাদে সে বলল, ভাইয়া কি হয়েছে? অর্ণি ফোনে কিছু বলো, কাকে পাওয়া যাচ্ছে না? অর্ণব মাথা নিচু করে বলল, অন্তুকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে কেউ জানে না।
অর্ণবের কথা শুনে দুজনই স্টক। কি হলো বুঝলো না তারা। আর হঠাৎ অন্তু কাউকে কিছু না বলে কোথায় চলে যাবে? অর্ণব উঠে দাঁড়িয়ে গাড়ির চাবি নিয়ে কাউকে কিছু না বলে অফিস থেকে হতভম্ব হয়ে বেরিয়ে যায়। তার এখন অন্তুকে খোঁজা লাগবে। সে কোথায় আছে, কিভাবে আছে সে জানে না, কিন্তু তাকে পেতেই হবে। এদিকে অর্ণবকে এভাবে কিছু না বলে চলে যেতে দেখে আদিবা প্রাপ্য হতভম্ব হয়ে যায়। তারা বিষয়টা স্পষ্ট জানে না, এখন তারা কি করবে তারা জানে না। ঢাকার অলিতে গলিতে অর্ণব পাগলের মতো খুঁজছে অন্তুকে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। অর্ণব অন্তু চেনা জানা সবার জায়গায় সে খুঁজে এসেছে, কিন্তু অন্তুর দেখা মিলেনি। অর্ণব চৌধুরী বাড়িতেও ফোন করে, যদি অন্তু আনভির কাছে যায় সেটা ভেবে, কিন্তু তার বাবাই বলে অন্তু সেখানে যায়নি। অর্ণব হতাশ হয়। তার চিন্তা হচ্ছে মেয়েটা না বলে কোথায় গেল। অর্ণব জানে অন্তুর জেদ, রাগ, অভিমান সম্পর্কে এত সহজে তাকে পাওয়া যাবে না, যতক্ষণ না সে নিজে থেকে ধরা দেবে। অর্ণব গাড়ি ঘুরিয়ে বনানীর দিকে নিলে তার ফোনে ফোন আসে। সে অন্তু ফোন মনে করে ফোন নিলে এই অচেনা নাম্বার দেখে মেজাজ খারাপ হতে লাগলো। একে তো অন্তুর টেনশনে মরছে, তার উপর নতুন প্যারা। অর্ণব ফোন কেটে দিয়ে রেখে দেয়। তারপর সেই নাম্বার থেকে একের পর এক ফোন আসতে থাকে। অবশেষে না পেরে ফোন তুলে কিছু কঠিন কথা বলবে, তার আগে ওপাশ থেকে মিহিত কণ্ঠে বলে উঠল, অর্ণব। চেনা কণ্ঠের স্বর শুনে অর্ণব থমকে যায়, সাথে সাথে গাড়িও থামিয়ে দেয়। অপরিচিত ডাক শুনে অর্ণবের শির দ্বারা শীতল হয়ে যায়। মনে হচ্ছে এটা অন্তু, কিন্তু মস্তিষ্ক বলছে অন্তু কি করে হবে, সে তো তার পরিচয় জানে না। তাহলে কে? অর্ণবকে কিছু বলতে না দেখে অন্তু আবার বলল, আমার কণ্ঠস্বর ভুলে গেছো? আমার কণ্ঠস্বর ভুলে গেছো নাকি আমাকেই পুরোপুরি ভুলে গেছো অর্ণব? অর্ণবের এবার অন্তুকে চিনতে ভুল হলো না। এই রাগ, এই জেদ শুধু অন্তুরই হতে পারে। অর্ণব হাসল। সে বুঝে গেছে অন্তু তার বিষয়ে সব জেনে গেছে। তার জন্য এই 7 দিন নিজেকে প্রস্তুতি করছে তার সামনে আসতে। অর্ণব স্লো ভয়েসে বলল, কোথায় তুমি? অন্তু মুচকি হেসে বলল, তোমার আমার ছোট্ট পৃথিবী। অর্ণব জানে অন্তু কোথাকার কথা বলছে। সে বলল, জাস্ট 15 মিনিট ওয়েট করো, আমি আসছি। বলে ফোন রেখে গাড়ি তার বাড্ডার ফ্ল্যাটের দিকে নিয়ে নিল সে। সাথে প্রাপ্যকেও মেসেজ করে দেয় সে অন্তুকে পেয়েছে, তাদেরকে চিন্তা করতে মানা করে। অর্ণবের অবাক করা বিষয় হলো অন্তু তার বিষয়ে সব জানা সত্ত্বেও তার কাছে কিছু জানতে চায়নি, বরং তাকে ফোন করে ডিস্টার্ব করেছে। এটা তার কাছে ঝড়ের পূর্বাভাস লাগছে। অন্তুর কণ্ঠ শুনে স্বাভাবিক লাগলেও অন্তু ভেতরে অনেক কিছু চলছে সে জানে। অর্ণব বুঝতে পারছে আজ তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। অর্ণব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। সে আজ 4 বছর পর সে অর্ণব হয়ে তার অন্তুর কাছে যাচ্ছে। অনেক কিছু বলা শোনার আছে তার। সে খুশি, ভীষণ ভীষণ খুশি আজ। এদিকে অর্ণব ফোন রাখতেই অন্তুর চোখ থেকে এক ফোঁটা অশ্রু বিসর্জন করে এতক্ষণ নিজেকে স্বাভাবিক রাখলেও এখন রাখতে পারছে না। অনেক কষ্ট হচ্ছে বুকের মাঝে তার। অন্তুর দেয়ালের সাথে হেলান দিয়ে বসে রইল। মেঘের গর্জনে চারদিকে নেমে এলো বৃষ্টি। কেউ কেউ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাউনিতে যাচ্ছে, কেউ বা বৃষ্টি বিলাস করে আনন্দ করছে। সন্ধ্যা নেমে এসেছে পৃথিবীর বুকে, সাথে বৃষ্টি আর ঝড়ো হাওয়া। অর্ণবের গাড়ি তার ফ্ল্যাটের বাইরে রেখে দৌড়ে তার ফ্ল্যাটের দরজার কাছে আসে। অর্ণব নিজেকে সামলে হালকা হাতে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সে অবাক হয় কিছুটা, কিন্তু কিছু না ভেবে সে ভেতরে এসে চারদিকে তাকিয়ে দেখে অন্তু নেই। দরজা আটকে পেছন ঘুরে কয়েক কদম গিয়ে থেমে যায় তার পা। দেয়ালের সাথে ঘেঁষে বসে আছে এক রূপবতী তরী। এক মুহূর্তের জন্য অর্ণবের হার্টবিট মিস করলো। সে কাকে দেখেছে তার চোখের সামনে, সে বিশ্বাস করতে পারছে না। অবিকল 4 বছর আগে সেই অন্তু লাগছে তার কাছে। অর্ণব নিজেকে ধাতস্থপ করে অন্তুর দিকে এগোতে নিলে অন্তুর কঠিন কণ্ঠের স্বর শুনে থমকে যায় অন্তু। অন্তু বলল, যেখানে আছো সেখানেই দাঁড়াও, এক পাও এগোবে না আমার দিকে। বলে অন্তু উঠে দাঁড়ায়, চোখের জল মুছে অর্ণবের প্রাণে তাকায়। অর্ণব অন্তুকে দেখে হতবিচলিত হয়ে যায়। কি অবস্থা করেছে মেয়েটা কেঁদে কেটে। চোখের কাজল লেপটে আছে, মুখ নাক লাল হয়ে আছে কান্নার ফলে।
চুলগুলো এলোমেলো, শাড়ির কুচিগুলো এলোমেলো। এ এক অগোছালো অন্তুকে দেখছে অর্ণব। অর্ণবের কাছে অন্তুর এই রূপ তাকে আকৃষ্ট করছে। অর্ণব নেশার্ত চোখে অন্তুর দিকে তাকিয়ে থাকলো সে। এদিকে অন্তু অর্ণবকে তার দিকে এভাবে চেয়ে থাকতে দেখে রাগ হচ্ছে। তার কাছে অর্ণবের এই ভাব আলগা পীড়িত লাগছে। অন্তু ক্ষুদ্র কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে কি দেখছেন? আমাকে দেখতে কি সার্কাসের জোকার লাগছে? অন্তু ক্ষুদ্র কণ্ঠ শুনে অর্ণব তার ঘোরের মধ্য থেকে বেরিয়ে আসে। অর্ণব অন্তুর চোখে তার জন্য ক্রোধ চাহনি দেখে হতবম্ব। সে জানতো অন্তু আজ নিজের রাগ, অভিমান, ক্রোধ তার উপর ছাড়বে, তাই সে প্রস্তুত করেই এসেছিল নিজেকে। অর্ণব অন্তুর কথা উপেক্ষা করে আবার এগোতে নিলে অন্তু রাগী কণ্ঠে বলল, অর্ণব, এক পা এগোলে আমি নিজের কোনো ক্ষতি করে বসবো, তখন সারা জীবন আফসোস করবে কেন এগোতে গেলাম। তাই নিজের জায়গায় থাকো। অর্ণব অন্তুর কথায় ভ্রুকুচকে অন্তুর দিকে তাকায়। সে বুঝতে চায় অন্তু কি করতে চাচ্ছে আর তাকে ভয় কেন দেখাচ্ছে। অন্তু মুচকি হেসে নিজের হাত উঁচু করতেই অর্ণব তার হাতে চাকু দেখে ভয় দুপা পিছিয়ে যায়। অর্ণব কাপা গলায় বলল, অন্তু, পাগলামি করবে না, চাকু হাত থেকে ফেলো। আমি আর এগোবো না, প্লিজ। আর আমার কথা শোনো, আমাকে একটাবার তোমাকে এক্সপ্লেইন করার মতো সুযোগটা দাও, কেন এমন করেছি আমি, প্লিজ। অন্তু ক্ষিপ্ত হয়ে বলল, কি বলবে তুমি? হ্যাঁ, কি বলবে? 4টা বছর বেঁচে ছিলে আমার আশেপাশে একটা সুন্দর জীবন নিয়ে, যেখানে অন্ত নামের কেউ ছিল না, আর না ছিল অন্ত নামের কোনো মুসিবত। তাই বলবে, তাই না? আর আমি পাগল অর্ণব অর্ণব করে 4টা বছর পাগলামি করে গেলাম, কিন্তু তুমি তো দিব্যি নিজের জীবন চালিয়ে গেছো একটা সুখময় শান্তির জীবন নিয়ে। আমার কি হলো, আমার সন্তানের কি হলো, সেটা তোমার জানার সময় আছে নাকি? এই অন্ত মরলে তোমার কি যায় আসে, তাই না মিস্টার অর্ণব আহমেদ? অন্তুর সমস্ত অভিযোগ অর্ণবের কাছে কাটার মতো লাগছে তার বুকে। অন্তু কি একা কষ্টে ছিল? সেও তো একই কষ্টে ছিল। অর্ণব নিজেকে যথেষ্ট শান্ত রাখে, কেননা সে অন্তুর মেন্টাল হেলথ সম্পর্কে জানে। অন্তুকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, না হলে হিতের বিপরীত হতে পারে। অর্ণব শান্ত স্বরে অন্তুকে বলল, জান, আমার কথাটা একবার শোনো প্লিজ, তারপর তুমি ডিসিশন নাও কি করবে আমার সাথে। আমাকে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে আমার কথাটা শুনবে আর চাকুটা হাত থেকে ফেলাও। ডিসিশন, তাই না? ওকে, তুমি কি ডিসিশন নিয়েছিলে বলো আমাকে। 4 বছর আগে কি এমন ডিসিশন নিয়েছিলে যে আমাকে এমন একটা নরকে ফেলে আসলে, যেখানে আমি সেফ না, আর না আমাদের সন্তান সেফে ছিল? বলো, তুমি কি ডিসিশন নিয়েছিলে? অর্ণব, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আসবে বলে আমাকে প্রমিস করেছিলে। কি হলো তোমার প্রমিস আর আমার অপেক্ষার প্রহরগুলি? কিভাবে পারলে তুমি আমাকে মাঝ রাস্তায় ফেলে নতুন জীবন শুরু করতে? সেখানে তুমি সুখে ছিলে, কিন্তু তোমার মনে একবারও আমার কথা বা তোমার সন্তানের কথা আসেনি যে আমরা কেমন আছি, কি করছি, বেঁচে আছি নাকি মরে গেছি? একবারও মনে হয়নি তোমার? ও সরি, মনে হবে কি করে? তুমি তো নতুন লাইফ নিয়ে, নতুন সম্পর্কগুলো নিয়ে ব্যস্ত ছিলে, তাই না? শেষ কথাটা অন্তু তাচ্ছিল্য তার সাথে বলল। অর্ণবের অন্তুর শেষ কথাগুলো পীড়া দিচ্ছে। সে নিজের ধৈর্য শক্তি হারিয়ে ফেলছে অন্তুর অযৌক্তিক কথা শুনে। অর্ণব তার সহ্য সীমা হারাতে বাধ্য হচ্ছে, কিন্তু সে নিজের মধ্যে থাকতে চাচ্ছে, না হলে অন্তু কোনো দুর্ঘটনা ঘটাতে পিছপা হবে না। অর্ণবকে চুপ থাকতে দেখে অন্তু ক্ষেপে গিয়ে বলল, তুমি জানতে আমি কষ্টে আছি, কি হলো বলো? হ্যাঁ, তুমি জানতে আমি একটা যন্ত্রণার মধ্যে ছিলাম, তোমায় হারিয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমি নিজের বোধ, বুদ্ধি, হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। তুমি জানতে কি না? অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তা দেখে অন্তু একদম এগিয়ে এসে কাতর কণ্ঠে বলল, তুমি জানতে আমাদের সন্তান মারা গেছে? অন্তু কাতর কণ্ঠ শুনে অর্ণব ছলছল চোখে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, মাথা নিচু করে নেয়। তা দেখে অন্তু তাচ্ছিল্যের হেসে বলল, তুমি সব জানতে, কিন্তু একটা বার আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে তোমার বুকে আগলে নিয়ে বলনি অন্ত কিছু হয়নি, আমি আছি? কেন আসোনি অর্ণব? কেন বলনি এই কথা? কেন অর্ণব? তোমাকে আমার প্রয়োজন ছিল, ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু তোমাকে আমার পাশে পাইনি, বলতে পারো কেন পাইনি?
অর্ণব অন্তুর কাছে আসতে নিলে অন্তু পিছিয়ে যেয়ে তার হাত উঁচু করে অর্ণবকে থামিয়ে বলল, আমার কি দোষ ছিল অর্ণব? তোমাকে প্রতিটা মুহূর্তে আমি আমার আশেপাশে অনুভব করেছি, কিন্তু তোমাকে পাইনি। আমি পেয়েছি একটা অজানা রোদ চৌধুরীকে, যে নিজের মেয়েকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। তাকে ঘিরে তার পৃথিবী। অর্ণব, আমাদেরও তো মেয়ে হয়েছিল, তাহলে তোমার কাছে তার কোনো মূল্য কেন ছিল না? অন্তুর কথা শুনে অর্ণবের চোখ থেকে বিন্দু বিন্দু পানি পড়তে থাকে। সে অন্তুকে কি করে বোঝাবে, যাকে সে আমার মেয়ে ভাবছে সে আসলে তাদের মেয়ে, তাদের সন্তান, অন্তুর অংশ। তার কাছে তাদের মেয়ের মূল্য তার কাছে অনেক। অর্ণব অন্তুকে বলল, অন্তু, মূল্য আছে। তোমাদের দুজনেরই আমার জীবনে অনেক মূল্য আছে। তোমাদের ছাড়া এই অর্ণবের কোনো অস্তিত্ব নেই। প্লিজ অন্তু, আমার কথাটা একবার শোনো প্লিজ। আনবি আমাদের। তার আর কিছু বলতে পারে না। তার আগে অন্তু গর্জিত কণ্ঠে বলল, আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতেও চাই না। আমার জানা বোঝা হয়ে গেছে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, এতে আমি কষ্ট পাচ্ছি না। আমি সত্যি হ্যাপি তোমার জন্য। অন্তু, তুমি ভুল বুঝো আমাকে। অর্ণবকে বলতে না দিয়ে অন্তু বলল, তোমরা সবাই স্বার্থপর, সবাই সবার স্বার্থ বুঝেছো। আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। আমার বাড়ির মানুষ আমাকে ঠকিয়েছে, যেমনটা তুমি ঠকিয়েছো। আমার কাউকে লাগবে না, কাউকে না। কিন্তু একটা সত্যি কথা জানো, তুমি আমার সাথে যা করেছো তারপরেও আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর আমার পরিবারকেও। কিন্তু আমি নিজের পরিবারকে, নিজের সন্তানকে আর নিজের ভালোবাসাকে হারিয়ে আমি আজ নিঃস্ব। তাই নিজেকে শেষ করতে আজ কোনো আফসোস নেই আমার। কথাটা বলতে না বলতেই অন্তু তার বাঁ হাতে চাকু ধরে ধীরে ধীরে টান দিতে থাকে। সেই স্থানে কেটে রক্ত বের হতে লাগলো। অর্ণব অন্তুর কাজে স্তব্ধ। সে ভাবেনি অন্তু এমনটা করবে। অর্ণব নিজের বোধবুদ্ধি লোপ পায়। সে গিয়ে অন্তুকে থামাবে, সে তা করতে পারছে না। অর্ণব অনুভূতির শূন্য চোখে অন্তুর দিকে তাকিয়ে রইল। অন্তু মুচকি হেসে বলল, অর্ণব, তুমি সত্যি আমাকে ভালোবাসো না আর? কিন্তু আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। প্লিজ একটাবার ভালোবাসি বলবে প্লিজ? অন্তু আকুতি ভরা চোখে অর্ণবের দিকে তাকিয়ে রইল। তোমাকে ছেড়ে দূরে থাকতে এত কষ্ট কেন হয়? তুমি হিনা নিজেকে এত অনুভূতি শূন্য কেন লাগে? ভালোবাসি বলতে এত কষ্ট কেন হয়? ভালোবাসা কি এত পীড়া দেয়? তাইলে সবাই ভালোবাসে কেন? ঠাস করে চড় পড়ে অন্তুর গালে। অন্তু গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সে অর্ণবের দিকে। অন্তুর বিশ্বাস হচ্ছে না অর্ণব তাকে থাপ্পড় মারল। যে অর্ণব কখনো অন্তুর সাথে রেগে কথা বলে না, সে আজ তাকে থাপ্পড় মারল। অন্তু ছলছল চোখে তাকিয়ে আছে অর্ণবের দিকে, আর অর্ণব রাগে ফসফস করে তাকিয়ে আছে অন্তুর দিকে। তখন অন্তু যখন হাত কাটে সেটা দেখে অর্ণব স্তব্ধ হয়ে যায়। সে নিজের মধ্যে থাকে না। যখন অন্তুর বলা শেষ কথাগুলো শুনে তখন তার হুঁশ আসে। তার মাথায় রাগ উঠে যায় অন্তুর কাজে, কিন্তু তার মনে পড়ে অন্তু তার হাত কেটে ফেলেছে। তাকে বাঁচাতে হবে। তার অনেক না বলা কথা তাকে বলতে হবে। তাদের অনেকটা দূরে যেতে হবে একসাথে। অন্তু কিছুতেই তাকে ছেড়ে যেতে পারবে না। অর্ণব নিজের রাগকে সামলাতে না পেরে অন্তুর কাছে গিয়ে তার হাত থেকে চাকু ফেলে তার গালে চড় বসিয়ে দেয়। অর্ণবের লাল চোখ দেখে অন্তুর আত্মা কেঁপে উঠল। অর্ণব অন্তুর হাত ধরে সামনে এনে দেখে বেশি গভীরে কেটে যায়নি, তাই সে তার রুমাল বের করে অন্তুর হাত বাঁধতে লাগলো। এদিকে অন্তু কিছু বলতে সাহস পাচ্ছে না। অর্ণবের ভয়ঙ্কর রাগ দেখে অন্তুর চোখ থেকে অঝরে জল পড়ছে। সে অর্ণবকে চেনে না, কিছুতেই চেনে না। এই রাগ হিংস্র হওয়া অন্তু কিছুতেই আগের অর্ণবের সাথে এখনকার অর্ণবের মিলাতে পারছে না। অর্ণব অন্তুর হাতে রুমাল বেঁধে দিয়ে অন্তুর বাহু চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। এদিকে অর্ণবের ধরাতে অন্তু ব্যথায় কুকড়ে যায়, কিন্তু কিছু বলল না। অর্ণব ক্রোধ দৃষ্টিতে বলল, নিজেকে কি ভাবো তুমি? হ্যাঁ, কি ভাবো তুমি? তখন থেকে যা নয় তাই বলছো। আমি কিছু বলছি না বলে এত সাহস বেড়ে গেছে তোমার, তাই তো? যে নিজেকে শেষ করতে যাচ্ছ। এই মেয়ে, তোমার জীবন কি তোমার একার? হ্যাঁ না, তোমার জীবন আমার, বুঝলে তুমি? শুধু আমার। তোমার জীবনের উপর শুধু আমার অধিকার আছে। এতে তোমার হস্তক্ষেপ আমি পছন্দ করব না, বুঝতে পারলে?
অর্ণবের ধমক শুনে অন্তু শব্দ করে কেঁদে ফেলে। অন্তুকে কান্না করতে দেখে অর্ণব চোখ বন্ধ করে নেয়। অন্তুর চোখের পানি তার দুর্বলতা, সেটা এই মেয়ে ভালোভাবে জানে, তাই এভাবে কান্না করছে। কিন্তু অর্ণব এবার গলবে না, কিছুতেই না। আজ সব সীমা ছাড়িয়ে গেছে, তাই আজ এর একটা বিহিত করবে সে। অর্ণব চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, কান্না বন্ধ করো। আর এক ফোঁটা চোখের জল বের হলে তোমার একদিন কি আমার একদিন। চোখ মোছো। কি হলো, চোখ মোছো? কথা গানে যাচ্ছে না তোমার? অর্ণবের ধমকে অন্তু তাড়াতাড়ি করে চোখ মুছে নিল, কিন্তু সে ফুপাতে লাগলো। তা দেখে অর্ণব মনে মনে হাসলো, কিন্তু মুখে রাগে লুক নিয়ে থাকলো। অন্তু ছলছল চোখে অর্ণবের দিকে তাকিয়ে রইল। অর্ণব কিছুটা নরম হয়ে সে অন্তুর বাহু ছেড়ে অন্তুর গালে তার দুহাত রেখে বলল, জান, তোমার কি করে মনে হলো আমি তোমাকে ভালোবাসি না? কি করে মনে হলো আমার জীবনে তোমার মূল্য নেই? তুমি জানো আমার অস্তিত্ব তুমি। আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ নেই। আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে না। আর আমার সব কিছু তুমি। তোমায় ঘিরে আমার জীবন। তাই প্লিজ আমার ভালোবাসাকে ছোট করো না। বলে অন্তুর কপালে নিজের কপাল ঠেকায় অর্ণব। অন্তু অর্ণবের বুকের কাছের শার্ট খামচে ধরে চুপ করে আছে, কিন্তু অর্ণবের প্রতিটা কথাতে তার ভেতরটা পুড়ছে। হঠাৎ অন্তুর গালে পানি পড়তে সে চমকে যায়। তাহলে কি অর্ণব কাঁদছে? তার কথাতে কি অর্ণব কষ্ট পেয়েছে? অর্ণব আস্তে আস্তে নিচে বসতে লাগলো, সাথে অন্তুও। চারিপাশে নিস্তব্ধতা ঘেরা। অর্ণবের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে অন্তুর মুখে। অন্তু কেঁপে কেঁপে উঠছে। অর্ণব নীরবতা ভেঙে বলল, জান, 4টা বছর যে নরক যন্ত্রণা তুমি ভোগ করেছো, ঠিক তার থেকে বেশি যন্ত্রণা আমি ভোগ করেছি তোমার জন্য। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তে তুমি বিহীন আমি কেমন ছিলাম সেটা বাবাই আর প্রাপ্য জানে। আমি তোমাকে কাছে পাওয়ার জন্য কত রাত্রি নিদ্রাবিহীন কাটিয়েছি সেটা আমি জানি। তোমাকে দেখার জন্য শুধু ছটফট করেছি, কিন্তু যেতে পারিনি। কিন্তু তোমার সব খবর নিতাম। জান, তুমি কষ্টে ছিলে তাই বলে আমি সুখে ছিলাম এটা ভুল। তুমি অনেক কিছু জানো না, তাই আমার ভালোবাসাকে তুমি ছোট করছো। আমি বুঝেছি তুমি কষ্ট পেয়েছো, তোমাকে কিছু না বলে আমি ভুল করেছি, কিন্তু আমি সত্যি তোমাকে এসব থেকে দূরে রাখতে এসব করেছি, যাতে তুমি কষ্ট না পাও। কিন্তু আমি জানতাম না তুমি আমার এই কাজে এতটা আঘাত পাবে। সরি জান, সরি। অন্তু ওই অবস্থাতেই বলল, তুমি তাহলে এমন করলে কেন? আমাকে কেন তোমার সত্যি বললে না? আমাকে কেন তোমার সত্যি বললে না? কেন নিয়ে গেলে না আমাকে তোমার কাছে? জান, তুমি একটাবার বোঝো, আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম যেখানে তোমাকে নিয়ে গেলে তোমার আর আমার দুজনেরই ক্ষতি হতো। আমাদের সাথে যে এটা করেছে সে যদি সব জানতে পারতো তাহলে আমাদের সবাইকে মেরে ফেলতো। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষাতে ছিলাম, তোমাকে সঠিক সময়ে সব বলে দিতাম। তাই তো আদিকে বলে তোমাকে কক্সবাজারে নিয়ে গিয়েছিলাম সব বলতে, কিন্তু তার আগেই তুমি সব জেনে গেলে। আমার প্রিয় জন্য আমাকে ঠকিয়েছে। সবাই স্বার্থপর। জান, কেউ স্বার্থপর না। সবাই তোমাকে ভালোবাসে বলেই এই সত্যিটা বলেনি। এটাকে স্বার্থপর নাম দিও না। যদি স্বার্থের কথা বলো তাহলে আমি নিজের স্বার্থে তোমাকে কিছু বলিনি। আমার স্বার্থ কি জানো? তোমাকে নিজের কাছে সম্পূর্ণ নিরাপদভাবে নিয়ে আসা, যাতে কেউ আমাদের ক্ষতি করতে না পারে। বলে অন্তুর সারা মুখে অজস্র চুমু দিতে লাগলো অর্ণব। অন্তু অর্ণবের স্পর্শ চোখ বুজে অনুভব করতে লাগলো। সেই চেনা স্পর্শ, সেই চেনা অনুভূতি সে চুপ করে অনুভব করতে লাগলো। অর্ণব কাতর কণ্ঠে বলল, অন্তু, তোমাকে আমি যতটা আঘাত দিয়েছি সেই আঘাত কিন্তু ফিরে আমার কাছেই এসেছে। তোমার চোখ থেকে যতবার অশ্রু গড়িয়েছে, ঠিক সেই অশ্রু রক্ত হয়ে আমার বুক থেকে ঝরেছে, ক্ষতবিক্ষত করেছে এই হৃদয়কে। জান, তোমাকে ডিপ্রেশন থেকে বের করতে অনেক কষ্টও করতে হয়েছে আমাদের। তোমাকে কোনো প্রকার উত্তেজিত করলে তোমাকে হারাতে হতো আমার। আমি সেই আঘাত সহ্য করতে পারতাম না, তাই তোমাকে সব কিছু বলতে নিষেধ করি সবাইকে। প্লিজ জান, একটা বার আমার কথা বিশ্বাস করো প্লিজ। অর্ণবের কথা শুনে অন্তু ফুপিয়ে কেঁদে ওঠে। অন্তু জানে তার অর্ণব ভালো ছিল না,
তাকে ছাড়া। কিন্তু 4 বছর অভিযোগ, রাগ, জেদ, কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ, অভিমান সব একসাথে হয়ে আজ অর্ণবকে সে কষ্ট দিয়ে ফেলল। ভাবতেই আরও জোরে জোরে কান্না করতে লাগে। অর্ণব অন্তুকে কান্না করতে দিল, তার মধ্যে থেকে সব কষ্ট বার করতে চায় সে। এই শেষবারের মতো তাকে মন খুলে কাঁদতে দিতে চায় সে। অর্ণব অন্তুর কপালে গাঢ় করে চুমু দিয়ে কাতর কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি জান। আমার জীবনে অন্য কারো জায়গা নেই। আমি শুধু তোমার, তোমার অস্তিত্বের সাথে আমার অস্তিত্ব মিলে গেছে। আমার জীবনে শুধু তুমি থাকবে, অন্য কেউ না। আমার অস্তিত্বে শুধু তুমি আছো, অন্য কেউ নেই। তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি আমার শেষ ভালোবাসা, বুঝতে পারলে? একটা কথা শুনে রাখো, এই পৃথিবীতে যদি অন্তু না থাকে তাহলে অর্ণব থাকবে না, বুঝতে পারলে? অর্ণব থাকবে না। অন্তু অর্ণবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অর্ণব অন্তুকে জড়িয়ে ধরে। অন্তু অর্ণবকে জড়িয়ে ধরার ফলে তার হাতের নখ অর্ণবের পিঠে গেঁথে যায়, কিন্তু অর্ণব নীরবে তা সহ্য করে নেয়। অন্তুর কান্না বন্ধ হলে অর্ণব এক মুহূর্ত নষ্ট না করে অন্তুকে কোলে তুলে নিল। অন্তু হচকে যায়। পড়ার ভয়ে সে অর্ণবের শার্ট খামচে ধরে। অর্ণবের 4 বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সে তার অন্তুকে আবার নিজের করে নেবে। যেভাবে অতীতের কোনো রাগ, অভিমান, কষ্ট থাকবে না। থাকবে শুধু তাদের নতুন করে বাঁচার আশা, ভালোবাসা, সুখের সাগর, তাদের নতুন জীবন। বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়তে থাকে, সাথে এক জোড়া ভালোবাসার মানুষকে কাছে পাবার আকাঙ্ক্ষা। অর্ণব অন্তুকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। অন্তু অর্ণবের থেকে ছাড়া পেতেই পেছনে যেতে নিলে অর্ণব তার পা ধরে তাকে কাছে নিয়ে এসে অন্তুর ঘাড়ে হাত দিয়ে তার মুখ বরাবর অন্তুর মুখ নিয়ে এসে হালকাভাবে ফু দেয় তার মুখে। অর্ণবের গরম নিঃশ্বাস তার সারা মুখে ছুঁয়ে গেল। এতে অন্তু হালকা কেঁপে ওঠে। অন্তু আবেশে চোখ বন্ধ করে নেয়। অর্ণব মুচকি হেসে অন্তুর ঠোঁটের নিচে তিলে শব্দ করে চুমু খায়। এতে অন্তু লজ্জায় নুয়ে যেতে নিলে অর্ণব তাকে শক্ত বাঁধনে আবদ্ধ করে। অর্ণব অন্তুর সারা মুখে তার ঠোঁট বুলিয়ে অন্তুর ঠোঁটে তার ঠোঁট মিলায়। অর্ণব অন্তুকে ছেড়ে দেয়। ছাড়া পেতেই অন্তু জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অর্ণব তার শার্ট খুলে অন্তুর দিকে এগোতে নিলে অন্তু পিছিয়ে যেতে লাগে। অর্ণব তাকে ধরে বেডের সাথে চেপে ধরে, তার গলায় মুখ ডুবিয়ে অস্পষ্ট স্বরে বলল, প্লিজ জান, এমন করে না। তোমাকে বাবার তীব্র ইচ্ছা জেগেছে এখন, না পেলে না জানি কি করে বসবো। তাই চুপচাপ মেনে নাও, না হলে কষ্ট তোমাকেই বেশি হবে। তখন কান্না করলেও আমি ছাড়বো না, বলে দিলাম। অর্ণবের ঠোঁট কাটা কথা শুনে অন্তুর লজ্জায় কুঁকড়ে যায়। ছেলেটা বেশি নির্লজ্জ হয়ে গেছে আগের তুলনায়। অর্ণবের বাজে কথা শুনে তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ছি, কি সব কথা শিখে গেছে অসভ্য ছেলে। অন্তুর লজ্জায় লাল হওয়া মুখ দেখে অর্ণব হাসল। অন্তু চোখ বন্ধ করে তাকে অর্ণবের কাছে সমর্পণ করে দেয়। অর্ণব ধীরে ধীরে অন্তুকে নিজের করতে লাগলো, নিজের সবটুকু দিয়ে তাকে ভালোবাসতে লাগলো। এত বছরের অপেক্ষার অবসান ঘটল এই মিলনে। দুটি দেহ আবার এক প্রাণ হতে লাগলো। ভোর 4টা, বাইরে বৃষ্টি এখনো ঝুমঝুম করে পড়ছে। হালকা শীত শীত লাগছে পরিবেশটা। অর্ণব অন্তুর উন্মুক্ত শরীরে ভালোভাবে কাঁথাটা জড়িয়ে দিল। অন্তু ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে অর্ণবের বুকের মাঝে। অর্ণব নিঃশব্দে হাসল। অন্তুর কপালে ছোট চুলগুলো নিজের হাতে সরিয়ে দিয়ে কপালে তার ঠোঁট ছোঁয়ায়। অর্ণব মনে মনে বলল, তোমায় পেয়েছি এক নতুন রূপে, তোমাকে পেয়েছি আমি নতুন অনুভূতিতে, পেয়েছি তোমাকে নতুন করে অনুভব করতে, নতুন করে পেয়েছি তোমাকে ভালোবাসতে। তুমি কি আমায় মানতে পারবে, আমার এই নতুন রূপকে? অন্তুকে বুকে থেকে নামিয়ে বালিশের উপর ভালোভাবে শুইয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। ফোন হাতে নিয়ে নিঃশব্দে বেলকুনিতে গিয়ে প্রাপ্যকে ফোন করে। প্রাপ্য ফোন ধরতে সে বলল, প্রাপ্য, আম্মু কেমন আছে? কান্নাকাটি করেছে কি? রাতে খেয়েছে? প্রাপ্য তার কোন প্রশ্নের উত্তর প্রথমে দেবে ভাবনায় পড়ে যায় সে বলে, ভাইয়া, আনভি আমার সাথে ঘুমাচ্ছে, কান্নাকাটি করেছে, কিন্তু আমি বলেছি
কাল তার মাম্মাম তার কাছে চলে আসবে, তাই আর কিছু করেনি। লক্ষ্মী মেয়ের মতো রাতের খাবার খেয়ে আমার সাথে ঘুমাচ্ছে। ভাইয়া, ভাবি কি এখনো রেগে আছে? তুই কি আনভির কথা বলে দিয়েছিস? অর্ণব দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, অন্তু ঠিক আছে, এখন তাকে সব বলেছি, কিন্তু আনভির কথা বলিনি। সে কিভাবে রিয়্যাক্ট করবে তা ভেবে, কিন্তু কাল সকালে বলে দেব। তুই এক কাজ কর। ঠিক আছে, রাখছি। অর্ণব হ্যাঁ বলে ফোন রেখে দেয়। অর্ণব বাইরে তাকিয়ে থাকে। সে অন্তুকে সব বলেছে, কিন্তু আনভির আর এর পেছনে কে আছে সে এটা তাকে বলেনি। অর্ণব জানে অন্তু দুটা ধাক্কা একসাথে নিতে পারবে না, তাই তাকে অনায়াসে বুঝিয়ে সুঝিয়ে মানাতে হবে। প্রথমে সে আনভির সত্য বলবে, তারপর এসবের কে করেছে তাকে সামনে আনবে। না জানি দ্বিতীয় সত্যি অন্তু কিভাবে নেবে। অর্ণব দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে গিয়ে শুয়ে অন্তুকে আবার তার বুকে নিয়ে নেয়। অন্তু অর্ণবের স্পর্শ পেতে তাকে আরও ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। অর্ণব হাসে। অন্তুকে শান্তিমতো দেখে তার দু চোখ, এত বছরের তৃষ্ণার্ত চোখগুলো আজ তার তৃপ্তি মেটাচ্ছে। সকালের স্নিগ্ধ পরিবেশে ঘুম ভাঙে অন্তুর। চোখ খুলতেই অর্ণবের হাসি মাখা মুখ দেখে তার ঠোঁটের কোণে হাসিটা চড়া হয়ে যায়। অর্ণব মুচকি হেসে অন্তুর ঠোঁটের ছোট চুমু দিয়ে বলল, গুড মর্নিং জান। মর্নিং। আই লাভ ইউ। আই লাভ ইউ। অন্তু অর্ণবের বুকে মাথা রেখে আবার ঘুমাতে নিলে বাড়ির কলিং বেল বেজে ওঠে। অন্তু বিরক্ত মুখ করে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। অন্তুর বিরক্ত মুখ দেখে অর্ণব শব্দ করে হাসতে লাগলো। তা দেখে অন্তু রেগে অর্ণবের বুকে কামড় দিল। অর্ণব ব্যথা পেল, কিন্তু কিছু বলল না। অর্ণব অন্তুকে তার কাছ থেকে ছাড়িয়ে উঠতে উঠতে বলল, জান তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দরজা খুলছি। ড্রাইভার এসেছে আমাদের জামা কাপড় নিয়ে। যাও তুমি, আমি নিয়ে আসছি। বলে সে চলে যায়। অন্তু উঠে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। অর্ণব অন্তুর জামা রুমে রেখে অন্তুকে বলে সে অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অন্তু শাওয়ার নিয়ে বাইরে এসে জামা নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। অর্ণব রুমে এসে দেখে অন্তু বের হয়নি, তাই সে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। সে ভাবছে কি করে আনভির সত্য বলবে অন্তুকে, কোথা থেকে শুরু করবে সে। হঠাৎ বুকের উপর দুটো হাত তাকে জড়িয়ে ধরতে সে বুঝতে পারে অন্তু এসেছে। অর্ণব তার হাত ধরে সামনে নিয়ে এসে দাঁড়া করায়। অন্তুকে দেখে সে থমকে যায়। সদ্য গোসল করে আসায় তার মুখে বিন্দু বিন্দু পানি আছে, চুল দিয়ে পানি পড়ছে তার, ফলে কোমরের কাছে খানিকটা ভিজে গেছে। অন্তুকে সদ্য ফুটন্ত ফুলের মতো লাগছে, স্নিগ্ধ মনোমুগ্ধকর লাগছে তার কাছে। অন্তুর কথায় অর্ণবের ধ্যান ভাঙে। বাড়ি যাব কখন? অর্ণব নিজেকে প্রস্তুত করছে। আজ যে কোনো মূল্যে তাকে আনভির কথা বলতে হবে অন্তুকে। ওইদিকে আনভি তার মাম্মামের জন্য অপেক্ষা করছে। অর্ণব শুকনো ঢোক গিলে বলল, জান তোমাকে একটা কথা বলার ছিল। বলো, আমি শুনছি। জান আনভি। অন্তু ভ্রু কুচকে বলল, আনভি কি? আনভি মানে আনভি আমাদের। অর্ণবের কথা রাগা মাথা না বুঝতে পেরে অন্তু বিরক্ত নিয়ে বলল, অর্ণব, আনভি কি ভালো করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। জান আনভি আর কেউ নয়, আমাদের মেয়ে, আমাদের প্রথম সন্তান, যাকে তুমি এতদিন মৃত মনে করে এসেছো। চোখ বন্ধ করে একদমে অর্ণব সব বলে অন্তুর দিকে তাকায়। তাকিয়ে সে থমকে যায়। অন্তু ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তুর চোখে জল দেখে অর্ণবের বুক কেঁপে ওঠে। না জানি অন্তু কিভাবে রিয়্যাক্ট করবে। অন্তু কাপা গলায় বলল, আনভি আমার মেয়ে, আমার অংশ। মা ডাক পৃথিবীর শ্রেষ্ঠতম ডাক। একজন মায়ের কাছে এই ডাক পৃথিবীর সবচেয়ে মধুর ডাক। মা শব্দের মাধ্যমে একজন মেয়ে সম্পূর্ণরূপে নারীতে পরিপূর্ণ হয়। একজন মায়ের কাছে তার সন্তানের গুরুত্ব কি শুধু একজন মাই জানে। একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণা করে যে শারীরিক মানসিক যন্ত্রণা সহ্য করে শুধুমাত্র মাতৃত্বের স্বাদ পাবার জন্য। সন্তানের মুখে আদো আদো কণ্ঠে প্রথম মা ডাক শুনতে কতটা তৃপ্তি পায় যে সে শুধু সেই মাই জানে। ঠিক এখন অন্তুরও একইভাবে তৃপ্তি পাচ্ছে। যে সন্তানকে সে তার গর্ভে ধারণা করে এত কষ্ট সহ্য করে তাকে জন্ম দিল, কিন্তু মাতৃত্বের স্বাদ অনুভব করার পূর্বেই তার সন্তানকে মৃত্যু ভাবতে হলো। সেই সন্তানের মুখ থেকে যখন মা ডাক শুনতে পায়
তখন অন্তুর মনে হচ্ছে তার জীবন সার্থক এই ডাক শুনে। অন্তু আনভিকে কোলে নিয়ে ফ্লোরে বসে আছে। অন্তুর চোখে পানি, কিন্তু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। সে আজ তার ভেতরের নতুন সত্তার সাথে পরিচিত হলো। সেই সত্তা হলো মা সত্তা, মাতৃত্ব সত্তা। হ্যাঁ, সে আজ মা হয়েছে পরিপূর্ণরূপে। সে নিজেকে পেয়েছে, নিজের অংশকে পেয়েছে। চৌধুরী বাড়িতে উপস্থিত সবার চোখে জল, দুঃখের না সুখের। একজন মা আজ তার সন্তানকে পেয়েছে, যেমন তেমনই একটা মেয়ে তার মাকে পেয়েছে। অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ের মিলাপ দেখছে। তার চোখ ছলছল করছে, কিন্তু সে কিছুতেই আজ পানি পড়তে দেবে না। অনেক তো কান্না করেছে, এখন তো তার সুখের দিন। অন্তু আনভির সারা মুখে চুমু দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আনভি মা, আর একবার আমাকে মাম্মাম বলে ডাকো। আনভি কাঁদো কাঁদো গলায় বলল, মাম্মা। মাম্মাম ডাক শুনে অন্তুর ভেতরটা কেঁপে ওঠে। শরীরের ভেতরে শীতল প্রবাহ বয়ে যায়। আনভিকে বুকের সাথে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। অন্তু কান্নারত অবস্থায় অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব, আনভি আমার মেয়ে, আমাদের সন্তান, আমাদের ভালোবাসার চিহ্ন। বলে আবার কান্না করতে লাগলো। অর্ণব অন্তুকে কি বলবে তার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। সে তো জানতো এমনটা হবে। অন্তু যখন আনভির কথা জানবে। অর্ণবের সকালের কথা মনে পড়ল, যখন সে অন্তুকে আনভির সত্যি বলল কিছুক্ষণ আগে। অন্তু চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছু বলছেও না আর না কিছু করছে, একদম কাঠপুতুলের মতো দাঁড়িয়ে আছে। অন্তুর মধ্যে মনে হচ্ছে প্রাণ নেই। অর্ণব অন্তুকে এভাবে দেখে চমকে যায়। ভেতরে তার গলা শুকিয়ে আসতে লাগলো। অন্তুর মধ্যে কি চলছে সে জানে না, কিন্তু অন্তুকে এখন সব সত্যি বলে দিলে এই মেয়ের নির্ঘাত কিছু হয়ে যাবে। অর্ণব জানে অন্তুর মেন্টাল হেলথ ভালো না, তাই সে সব সত্যি নিতে পারবে না। তাই অর্ণব আর কিছু না বলে অন্তুর দিকে এগিয়ে গিয়ে অন্তুকে ধরতেই অন্তু এক ঝটকায় তার হাত ছাড়িয়ে দিয়ে দূরে সরে যায়। অন্তু এমন আচরণে অর্ণব বিলুপ্ত, হতবম্ব হয়ে যায় সে। বিস্মিত হয়ে তাকিয়ে থাকে অন্তুর দিকে। অন্তুর রাগে ক্ষোভে চোখ থেকে জল বের হচ্ছে। সে অর্ণবের দিকে তাকিয়ে বলল, এমনটা কেন করলে অর্ণব? এমনটা কেন করলে অর্ণব? তুমি আমার সাথে, তুমি আমার থেকে আমার মেয়েকে দূরে সরিয়ে রাখলে, কেন করলে? অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, জান, তখন তুমি নিজের মধ্যে ছিলে না, আর আনভির জীবন সংসার। অর্ণবকে কথা শেষ করতে না দিয়ে অন্তু ক্রোধ কণ্ঠে বলল, নিজের মধ্যে ছিলাম না তাই বলে তুমি আমার থেকে আমার মেয়েকে দূরে সরিয়ে নিলে। আমাকে 4 বছর ধরে এটা বুঝতে দিলে আমার মেয়ে মারা, আমাকে 4 বছর ধরে বুঝতে দিলে আমার মেয়ে মারা গেছে। তুমি জানো আমার মেয়েকে, আর তোমাকে ছাড়া আমি কি করেছিলাম? তুমি কি করে পারলে একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে? কি করে পারলে তুমি? তোমার হাত পা কাঁপলো না একটু? তোমার মনে হলো না তোমার অন্তজীবন্ত লাশে পরিণত হবে তার সন্তানকে না পেলে? কি হলো বলো? অর্ণব দৌড়ে এসে অন্তুকে জড়িয়ে ধরল শক্ত করে। অন্তু নিজেকে ছাড়াতে ব্যস্ত হতে লাগলো অর্ণবের সাথে, কিন্তু অর্ণবের শক্তির সাথে পেরে উঠল না সে। অন্তু ফুপিয়ে কেঁদে দিল। অর্ণব ধীরগতিতে অন্তুকে আস্তে আস্তে করে বলল, অন্তু, আমি জানি তোমার কাছ থেকে আনভিকে নিয়ে এসে আমি অন্যায় করেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। তুমি তখন নিজের মধ্যে ছিলে না, আর না তুমি আনভিকে তোমার আশেপাশের শত্রু থেকে বাঁচাতে পারতে। তাই বাধ্য হয়ে আনভিকে নিয়ে যেতে হয়। সরি জান। অন্তু নিস্তেজ গলায় বলল, আমি মানছি আমি তখন নিজের মধ্যে ছিলাম না, তাই তুমি আনভিকে নিয়ে গেলে, ঠিক আছে, কিন্তু আমাকে কেন ওই নরকে রেখে গেলে? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? কেন অর্ণব? অন্তুর কণ্ঠে স্পষ্ট অভিযোগ। তার জন্য অর্ণব অন্তুর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি জান, আমি তোমায় নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু দিদুন বলল তোমাকে নিয়ে গেলে আমি ধরা পড়ে যাব, আর তোমার অবস্থা তখন ভালো ছিল না, আর আমার হাতে সময়ও ছিল না। তোমার আর আনভির মধ্যে একজনকে আমার বেছে নিতে হতো, তাই আমি। অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অন্তু অর্ণবকে জোরপূর্বক তার কাছ থেকে সরিয়ে বলল, তাই তুমি আমাকে ধুয়ে আনভিকে নিয়ে চলে গেলে, আর আমাকে ভুলে গেলে আমার মেয়ে মারা গেছে, তাই তো? তোমরা সবাই সবার দিকটা দেখলে, কিন্তু কেউ আমার দিকটা দেখলে না।
আমি তো তোমাকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে গিয়েছিলাম, কিন্তু একটা বাঁচার আশা ছিল, তুমি তাকেও আমার কাছ থেকে নিয়ে নিলে। তখন তারপরে তো আমি পরিপূর্ণভাবে নিঃস্ব হয়ে গেলাম, তাই না? কিন্তু তখন তুমি সত্যিটা জানলে আনভির জীবনটা নিয়ে টানাটানি হতো। আনভির যদি কিছু হয়ে যেত তখন তুমি নিজেকে সামলাতে পারতে? অন্তু অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব, তুমি আনভির ছোট থেকে বেড়ে উঠতে দেখেছো, কিন্তু আমি দেখিনি। তুমি তাকে হাঁটতে দেখেছো, আমি দেখিনি। তুমি তার মুখে আদো আদো ভাষায় কথা বলতে দেখেছো, আমি দেখিনি। আনভির প্রথম ডাক মা ডাকেনি, হয়তো বাবা বলেছে, কিন্তু আমি মা ডাক শুনতে পাইনি। আমি মা হয়ে আমার মেয়ের অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলাম না। তার প্রথম স্পর্শ আমি পাইনি। আমি আমার মমতা তাকে দিতে পারিনি। আমি আমার সন্তানকে দুষ্টুমি, হাসি, কান্না, ভালোবাসা কিচ্ছু দেখিনি। আনভির যখন অসুস্থ হতো তার পাশে থাকতে পারিনি, তাকে আদর করতে পারিনি, বুকে জড়িয়ে ঘুমোতে পারিনি, খাওয়াতে পারিনি। এখন আমার মধ্যে কি চলছে সেটা তুমি বুঝতে পারছো? অর্ণব মাথা নিচু করে নেয়। অন্তু যা বলছে সব সত্যি। আনভির প্রথম ডাক বাবা ছিল। আনভির বেড়ে ওঠা সব অর্ণব তার নিজের চোখের সামনে দেখেছে, কিন্তু অন্তু তা দেখতে পারেনি। অর্ণবকে চুপ করে থাকতে দেখে অন্তু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোমাদের কাউকে আমি ক্ষমা করব না, কাউকে না। তোমরা সবাই মিলে আমার মাতৃত্বের কঠিন পরীক্ষা নিয়েছো। আমি পাগল, জানো? আনভিকে যখন নিজের কাছে টেনে নিতাম তখন কেমন একটা অনুভব করতাম। আনভিকে যেদিন প্রথম দেখি সে আমাকে মাম্মাম বলেছিল, তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। তার মায়াবী মুখ দেখে নিজে কেমন লাগছিল। যখন তাকে আমার কাছ থেকে মালা নিয়ে নিল তখন মনে হচ্ছিল আমার হৃদয় থেকে হৃদয় স্পন্দন কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। অর্ণব অন্তুর দিকে তাকিয়ে সেদিন সেও দেখেছিল শপিং কমপ্লেক্সে আনভি আর অন্তুর প্রথম দেখা। সে আড়াল থেকে সব দেখছিল। অন্তু আবার বলল, প্রতিবার আনভিকে দেখে আমার নিজের ভেতরে অস্থির হতো, কাউকে বলতে পারতাম না। আমার শান্তি লাগতো তাকে নিলে, আদর করলে, তার মুখ থেকে মাম্মাম ডাক শুনলে। যেদিন আনভিকে অসুস্থ হতে দেখলাম তখন মনে হচ্ছিল আমি কেন মরে গেলাম না, কেন ওই ছোট্ট প্রাণটাকে আমার কারণে কষ্ট পেতে হলো। যখন তুমি আনভিকে আমার কোলে থেকে নিয়ে নিলে আমার মনে হলো আমার প্রাণকে কেউ কেড়ে নিয়েছে। অর্ণব, আমার মেয়ে আমার কাছে থাকা সত্ত্বেও আমি তাকে নিজের কাছে পাইনি, তাকে ভালোবাসতে পারিনি মন ভরে, তাকে ভালোবাসতে পারিনি মন ভরে। কেন করলে তুমি এটা, কেন? নিজেকে ঘৃণা করছে। আমি আমার মেয়েকে চিনতে পারলাম না। কেমন মা আমি? নিজের অংশকে চিনতে পারলাম না। তুমি জানো আমি প্রথম আনভিকে মিথ্যা কথা বলেছি, তাও তার অসুস্থতার কথা জেনে। আমি জানতাম আনভি ঘুম থেকে উঠে আমাকে না দেখলে সে কষ্ট পাবে, কান্না করবে। তারপরেও আমি চলে এসেছিলাম। এখন বুঝতে পারছি আমার মেয়েটা কতটা কষ্ট পেয়েছিল আমার কথায়। আমি তাকে কষ্ট দিয়েছি, সে অসুস্থ জেনেও দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। আমি খুব খারাপ, খুব। এটা আমি কি করে করতে পারলাম, কি করে, বলে কান্না করতে লাগলো। অর্ণব তার কাছে গেলে অন্তু তাকে জড়িয়ে ধরে, এমনকি অর্ণবও। অন্তু কান্না করতে করতে বলল, আমি ভালো মা হতে পারিনি অর্ণব, আমি ভালো মা হতে পারিনি। আমি আনভিকে কাঁদিয়েছি, কষ্ট দিয়েছি। আনভি আমাকে মানতে পারবে না মা হিসেবে। আমি ব্যর্থ হলাম আজ মা হয়ে নিজের মেয়েকে কি করে এত কষ্ট দিলাম, কি করে? চান কান্না করে না, তোমার শরীর খারাপ করবে। আর আনভি তোমায় ভুল বুঝবে না। সে জানে তার মাম্মাম তাকে কতটা ভালোবাসে। সে কষ্ট পেয়েছে ঠিক, কিন্তু যখন সে জানলো তার ভালো আন্টি তার মাম্মাম, তখন তার খুশির ঠিকানা ছিল না। সে তার মাম্মামকে নিজের কাছে রাখতে চায়। প্লিজ জান, আম্মু ঠিক আছে, আর সে তার মাম্মামের জন্য ওয়েট করছে। অর্ণব, আমি আনভির কাছে যাব, আমি তাকে মন ভরে আদর করব, প্লিজ। অর্ণব অন্তুকে তখনই চৌধুরী বাড়িতে নিয়ে আসে। অন্তু গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। অর্ণবও তাড়াতাড়ি যায়। অর্ণির সব প্রাপ্য থেকে জেনে সকালে চৌধুরী বাড়িতে চলে আসে। তারা সবাই সোফাতে বসেছিল, আর আনভি বারবার তার মাম্মাম কখন আসবে বলছিল। অর্ণি তাকে বুঝিয়ে যাচ্ছে তার মাম্মাম একটু পরে চলে আসবে। তাদের কথার মাঝে অন্তু দৌড়ে এসে আনভিকে ডাক দেয়। অন্তুর ডাকে সবাই তার দিকে তাকায়। অর্ণব অন্তুর পেছনে এসে দাঁড়ায়। অন্তু ছলো ছলো চোখে আনভিকে তার কাছে ডাকতেই আনভি দৌড়ে এসে অন্তুকে জড়িয়ে ধরে।
অস্পষ্ট স্বরে বলল, মাম্মাম। এই এই শব্দটাই যথেষ্ট ছিল অন্তুকে ভাঙাতে। অন্তু আনভিকে নিয়ে ক্লান্ত শরীরে ফ্লোরে বসে আনভিকে আদর করতে লাগলো। এখন আনভি মা, তোমার মাম্মাম তোমাকে কষ্ট দিয়েছে তাই না? তোমাকে কাঁদিয়েছে। মাম্মাম ভালো না, সে তোমাকে ঠিকমতো ভালোবাসেনি। মাম্মাম পচা। বলে অন্তু কান্না করতে লাগলো। আনভি অন্তুর সারা মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মাম্মাম পচা না, আমার মাম্মাম ভালো, আমাকে অনেক ভালোবাসে। মাম্মাম কেঁদো না, তা না হলে আনভিও কেঁদে দিবে। অন্তু আনভিকে জড়িয়ে ধরে বলল, না মা, তুমি কাঁদবে না। তোমাকে আমি আর কাঁদতে দিব না। তোমাকে অনেক অনেক ভালোবাসবো। তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার মনে হবে আমি তোমার ভালো মাম্মাম হতে পারিনি। আনভি অন্তুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাম্মাম, তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? তুমি চলে গেলে আমি অনেক কান্না করব, খাবো না কিন্তু। না মা, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। কেউ না, কেউ না। অন্তু শক্ত গলায় কথাটা বলে অর্ণবের দিকে তাকায়। অর্ণব অন্তুর কথার মর্ম বুঝে অপরাধ মুখে মাথা নিচু করে থাকে। উপস্থিত সবাই একই অপরাধ মাথায় নামায়। তারা সবাই অন্তুর অভিযোগ সবাই বুঝছে। এত বছর ধরে আনভিকে তার কাছে থেকে দূরে রেখেছে বলে তার এত রাগ, অভিমান, অভিযোগ। অর্ণব ভাবছে অন্য কথা। অন্তুকে এখন কিছুতেই আনভির থেকে দূরে রাখা যাবে না। আর না অন্তু দূরে যেতে চাইবে, তাহলে তার তৈরি করা এতদিনের সব খেলা সব তাহলে বিফলে যাবে না। এটা সে কিছুতেই হতে দিতে পারে না। সে অন্তুকে সব বলে বুঝিয়ে তাকে কিছুতেই তার আর আনভির আসল পরিচয় কাউকে বলতে দেওয়া যাবে না, কিছুতেই না। হঠাৎ আনভির কান্না আর বাকিদের চিৎকার শুনে অর্ণব হুঁশ আসে। অর্ণব আনভির দিকে তাকিয়ে দেখে অন্তু ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর আনভি তাকে ডাকছে। এক মুহূর্তের মধ্যেই কি হলো অর্ণব জানে না। সে বিস্মিত, স্তব্ধ, অবাক হয়ে তাকিয়ে আছে সে অন্তুর নিস্তেজ মুখশ্রীর দিকে। মুখটা শুকিয়ে আছে অন্তুর। আনভির ডাকে সে বাস্তবে আসে। দৌড়ে অন্তুর কাছে গিয়ে অন্তুকে তার বুকে নিয়ে তার গালে তার হাত দিয়ে হালকা থাপড়িয়ে বলল, অঞ্জু, হ্যাঁ অঞ্জু, কি হলো? এই কথা বলো। দেখো আনভি কান্না করছে। অন্তু, মাম্মাম ওঠো। পাপা, মামা মামার সাথে কথা বলছে না কেন? পাপা, মাম্মামকে কথা বলতে বলো না আমার সাথে, না হলে আমি কান্না করব। মাম্মাম তো আমার কান্না সহ্য করতে পারে না, তাই না? আনভি কান্না করতে লাগলো। অর্ণব একবার অন্তুর তেজহীন মুখ দেখে আবার আনভির দিকে তাকায়। মেয়েটা তার মামামের জন্য কান্না করছে। অর্ণি আর দিদিয়া সেন্সলেস দেখে কান্না করতে লাগলো। কি থেকে কি হলো তারা কেউ বুঝলো না। একটু আগেই তো অন্তু আনভিকে আদর করছিল, কিন্তু এখন হঠাৎ কি হলো তার? অর্ণব প্রাপ্যকে বলল, প্রাপ্য, জলদি ডক্টরকে ডাক। আমি অন্তুকে নিয়ে ওপরে যাচ্ছি। আর অরুণী, তুমি আনভিকে একটু সামলাও প্লিজ। অর্ণি অর্ণবের কথা শুনে আনভিকে নিতে নিলে সে অন্তুকে জড়িয়ে ধরে বলল, আমি মাম্মামকে ছাড়া কোথাও যাব না। আম্মু, তোমার মাম্মাম কোথাও যাচ্ছে না, তাকে আমাদের রুমে নিয়ে যাচ্ছি। তোমার মাম্মাম তো এখন ঘুমিয়ে আছে তাই না? তুমি অরুণী খালামণির কাছে যাও। আনভি তার পাপার কথা শুনে অন্তুকে ছেড়ে দেয়। অর্ণি তাকে কোলে তুলে নেয়। প্রাপর ডক্টরকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলে তাড়াতাড়ি। অর্ণব অন্তুকে কোলে তুলে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। অন্তুর কপালে চুলগুলো সরিয়ে দিয়ে তার পাশে বসে তার হাত ধরে রাখলো। অন্তুর মলিন মুখ দেখে তার বুক ব্যথা অনুভব করছে। তার জন্য আর কত কষ্ট এই মেয়েটা পাবে সে জানে না। অর্ণব আস্তে আস্তে বলল, তোমার জীবনে আমি সুখ হয়ে যেতে চাই, দুঃখ হয়ে না। তোমার জীবনে আমি ভালোবাসা হয়ে থাকতে চাই, অভিশাপ হয়ে না। রুমের পরিবেশ শীতল ঠান্ডা, কেউ কথা বলছে না, সবাই চিন্তিত মুখে বসে আছে। ডক্টর অন্তুকে দেখছে। তখন প্রাপ্য ডক্টরকে কল করলে তিনি তাড়াতাড়ি চলে আসে। অর্ণব অন্তুর এক হাত ধরে বসে আছে। আনভি অন্তুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আনভিকে কিছুতেই অন্তুর কাছ থেকে সরানো যায়নি, তাই তাকে অন্তুর কাছে রাখা হয়। ডক্টর গম্ভীর মুখে উঠে দাঁড়ালে অর্ণব ভ্রুকুচকিয়ে সেও উঠে ডক্টরকে বলে, আঙ্কেল, অন্তুর কি হয়েছে? এখনো অন্তুর জ্ঞান ফিরছে না কেন? কোনো অসুবিধা আছে কি? আপনাকে এমন দেখাচ্ছে কেন?
অর্ণবের কথায় ডক্টর মাসুদ শেখ তার দিকে তাকিয়ে হাতের ইশারায় তাকে অন্তর থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, রোদ, অন্তর একটু পরে জ্ঞান ফিরে আসবে কিন্তু। কিন্তু কি? কাল থেকে কিছু খায়নি বলে সেন্সলেস হয়ে গেছে। আর অন্তুকে দেখে আমার মনে হচ্ছে সে মানসিকভাবে আঘাত পেয়েছে। মানে তার সামনে এমন কিছু সত্যি এসেছে যে সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। তুমি অন্তুকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাও। এত মানসিক যন্ত্রণা সে নিতে পারছে না। তাই তুমি ভালো কোনো ডক্টর দেখাও, এতে অন্তুর সুবিধা হবে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো রোদ?